আর যখনই প্রার্থীর আগে অভিনেতা আসে বা একজন পরিচালক আসে, তার কাছে অনেকগুলো প্রশ্ন আসে যে সে কতটা 24 ঘন্টা তার বিপদে আপদে সবসময় থাকতে পারবে। তোমাকে বিরোধী দল থেকে বলেছে যদি রাজ চক্রবর্তী হেরে যায় তাহলে বাড়িতে ডেকে তাকে আমি খাসির মাংস ভাত খাওয়াবো। তো আমি বেশ করি, আরো করবো, 100 বার করবো। তাদের যদি কোনো অসুবিধা হয় আমি তাদের বাড়ি গিয়ে আর তুমি তো একেবারে ইয়ালিনী এবং ইউহানের জন্য পাগল, এই জলটা দে না। এবং সব সময় ওদের কথা বলতে থাকো। এই সময়গুলো তো বাবাকে পাচ্ছে না, এই সময়গুলো কি ভিডিও কলে সমস্ত ঝগড়া হচ্ছে? আচ্ছা, ব্যারাকপুরে প্রত্যেকটা রাস্তায় গিয়ে তুমি যখন প্রচার করছো বিভিন্ন রকমের অসুবিধা থেকে সুবিধা তুমি দেখতে পেয়েছো, এইগুলো ঘটনা কি রাজ চক্রবর্তী সিনেমাতে উঠে আসতে পারে? আর যদি জিতে যাও এবারে কি কি কমিটমেন্ট থাকবে ব্যারাকপুরের লোকের জন্য? যদি জিতে যাই না, জিতে যাওয়ার পরে ঠিক আছে, জিতবে। হ্যাঁ। এই মুহূর্তে রাজ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে, তবে তিনি বিন্দাস করা দিয়ে বিন্দাস ভাবে ভোটের প্রচার করছেন। আজকে সকালবেলা যে রিলটা আমরা দেখেছি ফেসবুকে, সেখানে বিন্দাসের আমরা গান দেখেছি, হ্যাঁ, এবং প্রচুর সেলফি তোলার একটা ঝড়, এবং বাচ্চা থেকে বুড়ো সবাই রাজ চক্রবর্তীকে চাইছে। রাজ এটা কিভাবে উপভোগ করছে? ভীষণভাবে আমি ব্লেস যে আমি উপরওয়ালার কাছে অবভিয়াসলি কি বলবো, আমি থ্যাংক ইউ বলতে চাইবো যে এভাবে মানুষ আমাকে ভালোবাসে, পছন্দ করে। তুমি দেখলে নিজে থাকলে, মানে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক থেকে আরম্ভ করে মহিলা পুরুষ প্রত্যেকে আমাকে তার ঘরের ছেলের মতো করে ভালোবাসে, পছন্দ করে। এবং এটা কিন্তু আজকের দিন নয়, এটা সারা বছর ধরে চলতে থাকে আর কি। যখনই আমি এখানে আসি, যখনই রাস্তা দিয়ে হেঁটে যাই, ঠিক এরকম ভাবেই মানুষজন আমার সাথে থাকে আর কি। আর আমরা দেখেছি যে অনেক রকম ভাবে ভোট চাওয়ার একটা নিয়ম কানুন, কেউ গিয়ে স্নান করিয়ে দিচ্ছে, কেউ গিয়ে বাসন মাজছে, কেউ গিয়ে দাড়ি কেটে দিচ্ছে, যেখানে রাজ একেবারে গিয়ে কচুরি খাচ্ছে, কেউ গিয়ে কচুরি খাচ্ছে, হ্যাঁ। এবং রাজ একেবারে গিয়ে হাত জোর করে বলছে যে আমাকে ভোটটা দেবেন এবং আমি আপনাদের জন্য কাজ করব। না, আমি কখনো গিয়ে বলিনি আমাকে ভোটটা দেবেন। আমি বলেছি তুমি ভালো আছো, ওরা বলেছে তুমি ভালো আছো, ব্যাস। আমি কখনো ভোট চাইনি কখনো কারো কাছে যে তুমি আমাকে পারলে ভোট দিও, এটা বলিনি। কারণ হচ্ছে আমার মনে হচ্ছে 5 বছর ধরে আমি মানুষের জন্য কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে, যদি তার মনে হয় তাহলে সে আমাদেরকে ভোট দেবে। আমাদের এটা একটা জাস্ট ইলেকশনের আগে সবার বাড়ি বাড়ি গিয়ে আবার করে একবার দেখা করা, একবার আপ্যায়ন করা, তাদেরকে ছোঁয়া, তাদের থেকে আশীর্বাদ নেওয়াটাই মেন উদ্দেশ্য। কখনো আমি বলিনি, কারণ একটা মানুষের মধ্যে কি রয়েছে, তার মাথায় কি চলছে, একমাত্র সেই জানে আর কি। দেখো, আমার মনে হয় যে আজকের দিনের রাজনীতিটা পাল্টে গেছে। আজকের দিনে রাজনীতি করতে গেলে তোমাকে মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে। তুমি হয়তো মানুষের কাছ থেকে 100টা সমস্যা আসলো, তুমি 50টা সমস্যার সমাধান করো, কিন্তু আরো 50টা সমস্যার জন্য মানুষের সঙ্গে কথা বলো। মানুষের কি প্রয়োজন, দেখো জনপ্রতিনিধি মানুষ বানিয়েছে তোমাকে, কারণ তার প্রতিনিধি তুমি করবে তার সমস্যার কথা শোনার জন্য, তোমার সমস্যার কথা শোনার জন্য ওরা তোমাকে প্রতিনিধি বানায়। তো আমার কাজ হচ্ছে যে কোনো মানুষ যে কোনো সময় যদি আমার কানে আসে তার সমস্যা হয়েছে, সেটা আমি মনে রাখার চেষ্টা করি, তার সেই কাজটাকে, সমস্যাটাকে সলভ করার চেষ্টা করি। কখনো সেটা পারি, কখনো সেটা পারি না। তাই মানুষ আমাকে এত পছন্দ করে যে আমাকে আস্তে আস্তে সবাই একটা কথাই বলে যে তুমি তো একটা পলিটিশিয়ানের মতো বিহেভ করো না। নর্মালি পলিটিশিয়ান যেভাবে বলে আর কি, যে তুমি বাড়ির ছেলের মতো বিহেভ করো, তোমার কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলা যায়। তো তার মানে তোমাকে নিজের বাড়ির ছেলে হয়ে উঠতে হবে, তোমাকে কাছের পাশের বাড়ির ছেলে হয়ে উঠতে হবে, বয় নেক্সট ডোর হয়ে উঠতে হবে। এখানে যদি তুমি ভাবো আমি রাজ চক্রবর্তী ভাই, আমি বিশাল কেউ কেটা, আমি সব জানি, তাহলে তোমাকে আর কোনো মানুষ পছন্দ করবে না। মানুষ ইনোসেন্সি পছন্দ করে, মানুষ সরলতা পছন্দ করে, মানুষ পছন্দ করে তার কাছের মানুষ হওয়ার, যে মানুষের তার কাছের মানুষ হয়। রাজা, একটা জিনিস হয় যে স্যার থেকে যখন দাদাই নেমে যায়, বিষয়টা একসেপ্ট করতে খুবই গায়ে লাগে। না, আমার তো দাদা, আমাকে যদি কেউ স্যার বলে তাহলে আমি বলি তুমি আমাকে রাজদা বলো, ছোট থেকে পুরো সবাইকে একটা কথাই বলি,
আমি তোমাদের রাজদা, আমি রাজদা হয়েই থাকতে চাই। আর যখনই প্রার্থীর আগে অভিনেতা আসে বা একজন পরিচালক আসে, তার কাছে অনেকগুলো প্রশ্ন আসে যে সে কতটা 24 ঘন্টা তার বিপদে আপদে সবসময় থাকতে পারবে বা দেখো কিভাবে থাকতে পারবে। প্রত্যেকটা মানুষের একটা প্রফেশন থাকতে পারে, অনেকে ফুল টাইম রাজনীতি করে। আমার ক্ষেত্রে একটু আলাদা, আমার একটা প্রফেশনাল দিক আছে, আমার একটা ফ্যামিলি আছে, আর এটাও আমার একটা বড় ফ্যামিলি। তো আর 24 ঘন্টায় একটা দিন হয়, 365 দিনে একটা বছর, 30 দিনে একটা মাস। তোমার কাছে অনেক সময়, তুমি যদি চাও, তুমি যেমন সারাদিনে একবার করে ঘুমাতে হয়, তোমাকে খেতে হয়, তোমাকে বাথরুমে যেতে হয়, হ্যাঁ, তো এরকম ভাবে তুমি যদি চাও, তুমি টাইম ম্যানেজ করে সবটা করতে পারবে আর কি। আমার এরকম টাইম ম্যানেজ করে আমি করি, এবং কোথাও সেখানে কার্পণ্য হয় না। কারণ আমার জীবনের পুরো সময়টাই কাটে, আমার ভীষণ খুব কম লোকজন, মানুষ, আমার বন্ধু এবং পরিবার এবং কাজ নিয়ে আমি থাকি, এবং আমার কনস্টিটুয়েন্সি নিয়ে থাকি। আমি সপ্তাহে 4 থেকে 5 দিন আমার কনস্টিটুয়েন্সি আছি। যে কোনো অনুষ্ঠানে আমি এখানে আসি, যে কোনো সমস্যা হলে আমি এখানে আসি। মেনলি বিকেলের দিকে আসি, আমি ওই 3টে, 3:30 আসি, 7:30, 8টা অবধি থাকি। সবটাই পসিবল যদি তোমার ইচ্ছে করে, তুমি যদি এনজয় করো, তাহলেই দেখবে সবটা তুমি করতে পারছো। যদি তুমি টায়ার্ড হয়ে যাও, ধরো তুমি তুমি যখন আসলে, ধরো তুমি 4টের সময় একটা ক্যাম্পেনিং শুরু হলো, তার আগে একটা ক্যাম্পেনিং শুরু হয়েছিল 8:30 থেকে 1টা অবধি। তার মানে মাঝখানে আমি 1 ঘন্টা সময় পেয়েছিলাম, 1-2 ঘন্টা, তার মধ্যে 4খানা মিটিং করেছি আর কি। সো তুমি এনজয় না করলে তোমার মুখের মধ্যে ক্লান্তি বা বিরক্ততা থাকবে। কখনোই তুমি বুঝতে পারছো এরকম একটা হচ্ছে, মানে কত মালা এসছে, আমি তো অবাক হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি এটাই বলতে বলতে, যে এত কেন মালা এনেছো। আমার মনে হয় আজকে বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই, মানে আমরা 2টো ওয়ার্ডে ঘুরলাম, কিছু না হলো 2000 মালা আমাকে পরানো হয়েছে আর কি। হ্যাঁ, মানে আমি মালা পড়তে পড়তেই সব থেকে বেশি ক্লান্ত হয়ে গেছি। তো মানুষ এনে, বয়স্ক থেকে আরম্ভ করে সবাই মালা নিয়ে দাঁড়িয়ে আছে আর কি। যে যার বাড়ির সামনে যাচ্ছে সে আরতি করছে, কেউ দোয়া দিচ্ছে, কেউ মানে এটা আমার মনে হয় একটা ব্লেসড, এটা মানে এটার জন্য তোমাকে প্রে করতে হবে যে ভগবান জানি এরকম একটা জীবন দেয় যেটা তুমি হয়তো এক্সপেক্ট করছো না, কিন্তু তুমি যদি এরকম একটা জীবন পাও, তার জন্য তুমি জাস্টিফাই করো। মানুষ তোমাকে এত ভালোবাসে, সেই ভালোবাসা যেন জাস্টিফাই করতে পারো, যে মানুষের প্রতি তোমার ওই দায়িত্ববোধটা যেন থাকে আর কি। আর টাইম নিয়ে কোনো অসুবিধা হয় না, যদি চাও তো। টাইম কি, যে তুমি কলকাতা থেকে এসছো আমার ইন্টারভিউ করতে, কখন থেকে তুমি দাঁড়িয়ে আছো, ওয়েট করছো যে আমি কতক্ষণে তোমার সাথে 10 মিনিট কথা বলবো, রাইট? তো তুমিও জানো আমাকে ইন্টারভিউ নিতে হবে, আমিও জানি আমাকে ইন্টারভিউ দিতে হবে, আমিও জানি আমাকে এই কাজগুলো করতে হবে, এদের সঙ্গে কথা বলতে হবে, এই সমস্যা মেটাতে হবে, সিনেমা বানাতে হবে, ওয়েব সিরিজ বানাতে হবে, টেলিভিশন শোজ বানাতে হবে, ফ্যামিলিকে টাইম দিতে হবে, ইউএনএস স্কুলে যেতে হবে, ইয়ালিনীর সঙ্গে কথা বলতে হবে, ঠিক আছে, ঘুরতে যেতে হবে, সব থাকবে। কোনো কালচারাল প্রোগ্রাম হলে সেখানে যেতে হবে, সিনেমা দেখতে হবে। একটা মানুষ, ক্রিকেটটা বলো, ক্রিকেট, সব হবে। তো অতএব একটা মানুষ হয়ে জন্মেছো, তোমাকে ভগবান তোমাকে অপরচুনিটি দিচ্ছে, তুমি সব করো, কিন্তু অনেক সততার সঙ্গে করো। আচ্ছা, ব্যারাকপুরে এই প্রত্যেকটা রাস্তায় গিয়ে তুমি যখন প্রচার করছো, বিভিন্ন রকমের অসুবিধা থেকে সুবিধা তুমি দেখতে পেয়েছো, এইগুলো ঘটনা কি রাজ চক্রবর্তী সিনেমাতে উঠে আসতে পারে বলে কখন আমরা আশা দেখো, রাখবো? এখনকার ব্যারাকপুর আর আজ থেকে 5 বছর আগেকার ব্যারাকপুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগেকার যে ব্যারাকপুর ছিল, যেখানে অনেক বেশি এই ব্যারাকপুর মানে ক্রাইম ওরিয়েন্টেড বলা হতো, আজকের দিনে ক্রাইম প্রায় নেই বললেই চলে, 5%, 7% তুমি পাবে। কিন্তু আমার ব্যারাকপুর, আমার টিটাগড়ের গল্পটা সবসময় থাকবে, যেখানে যে গল্পের মধ্যে, যেটা অনেকে জানে না। যেমন তুমি দেখো, প্রলয়ের ফার্স্ট পার্টটাতে বলেছিল, এখানে একটা কথা হচ্ছে, এই ভালো চিংড়ি মাছ, ইলিশ মাছ কোথায় পাওয়া যায়, বলেছিল যে টিটাগড় বাজারে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায়। তো আমি আমার শহরকে কখনো ক্রাইম দিয়ে দেখাইনি, আমি আমার শহরের একটা প্লাস পয়েন্ট দিয়ে দেখিয়েছি। ধরো ব্যারাকপুরে আমি যখন এইবার প্রলয়ে দেখিয়েছি, দেখবে ব্যারাকপুর দেখানো হচ্ছে, তার ফ্ল্যাগটা দেখানো হচ্ছে প্রাউড ফিলিং এর জন্য। প্রায় এই শহরে আসলে যেন প্রত্যেকটা মানুষ ওইটাই ফিল করে। আমার প্রচুর কলকাতা থেকে বন্ধু বান্ধবরা এসছে, যারা টিটাগড়ে আসে, তারা ব্যারাকপুরে আসে, তারা প্রত্যেকে এসে বলে, বাহ কি সুন্দর শহর। ওটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। প্রচুর শুটিং টিম এখানে আসে, যারা শুটিং করতে আসে এখানে টিটাগড়ে, ব্যারাকপুরে, তারা এসে বলে, বাহ আমাদের কি ভালো লাগে এখানে আসতে। আমার ওটাই গর্ববোধ হয় যে কলকাতার বাইরে এটা একটা শহর, এটা টিটাগড় বা ব্যারাকপুর, এই জায়গাটাকে মানুষ ওইভাবে দেখে আসে। আমার কাছে এটাই চ্যালেঞ্জ, যে এই শহরটাকে, টিটাগড় শহরটাকে, যাতে অন্য আর 10টা শহরের থেকে মতো করেই যেন দেখে আর কি। আর বিরোধী প্রার্থীরা বলছে যে রাজ চক্রবর্তী যেহেতু এই এরিয়াটার মধ্যে একেবারে জয় করে নিয়েছে মানুষের মন থেকে, সুবিধা অসুবিধা সবকিছু, তাই এই জায়গাটাকে একেবারে নিজের করে ইউজ করছে। এটা তো একজন প্রার্থী হিসেবে উচিত না, বা একজন পরিচালক হিসেবে উচিত না। তুমি প্রশংসা করছে না, এটা তো আমাদেরও প্রশ্ন, যে তুমি এখানকার প্রার্থী এবং এইখানকার মানুষ রাজকে চাই বলেছে, তো সেই জন্য রাজ এই তোমার ব্যারাকপুর এবং টিটাগড়কে নিজের মতো করে সিনেমা ইউজ করেছে। বেশ করেছি, আমার শহরকে আমি আমার মতো করে সিনেমার পর্দায় ধরে রাখবো, এবং সেটাকে তার একটা আর্কাইভ ভ্যালু হয়ে থাকবে। বেশ করেছি, আরো করবো।
সারা বাংলাকে আর্কাইভ করে রাখবো, সারা ভারতবর্ষকে আবার সিনেমায় ধরে রাখতে চাই। আমি যদি পারি আমি বাংলার প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা জায়গাকে আমার সিনেমার মধ্যে, আমার কাজের মধ্যে দেখাতে চাই। কারণ আমার শহর, আমার গ্রাম, সেটা যখন মানুষ দেখবে বলবে ওয়াও, এটা এরকম দেখতে টিটাগড়, ওয়াও এরকম দেখতে ব্যারাকপুর, ওয়াও এরকম দেখতে মালদা, এরকম দেখতে কল্যাণী, এরকম দেখতে হালিশহর, এরকম দেখতে দুর্গাপুর। তার জন্য দেখবে আমার সিনেমার মধ্যে আমার বাংলার শহর বা গ্রামের অনেক অনেক বেশি দেখা যায়। আমি এটা করতে ভালোবাসি, যেটা ইলেকশনে মানে পলিটিক্সে আসার জন্য নয়, পলিটিক্সে আসার আগে থেকে। কারণ আমি আমার বাংলাকে খুব ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি। বিদেশে গিয়ে শুটিং করার থেকে আমি আমার দেশে শুটিং করতে বেশি ভালোবাসি। তো আমি বেশ করি, আরো করবো, 100 বার করবো। তাদের যদি কোনো অসুবিধা হয় আমি তাদের বাড়ি গিয়ে শুটিং করবো। এটা তো অতিরিক্ত হয়ে গেল। হ্যাঁ কি আছে, অসুবিধা নেই। আরে শুটিং করি তো, ক্রাইম তো করি না, তাই না? শুটিং করি, শুটিং কি ক্রাইম? না না, শুটিং একটা আর্ট, যেই আর্টটা মানুষের মধ্যে থেকে যায় সিনেমার মধ্যে দিয়ে বছরকে বছর। মানে তুমি 100 বছর পরে টিটাগড় কেমন দেখতে ছিল বা ব্যারাকপুর দেখতে ছিল, ওই সিনেমাটা বা ওই ওয়েব সিরিজটা চালালে তুমি দেখতে পাবে, যেটা আর কিছুর মধ্যে দিয়ে নাও থাকতে পারে। সো অতএব আমি করবোই, বেশ করবো। আমি তো ক্রাইম করি না। তাহলে যারা দেখছে, বিরোধী দল থেকে যারা দেখছে, তাদের বিরোধী দলের লোকেদের নিয়ে আমার মাথা ঘামানো নেই, আমার মাথা ব্যথা নেই। তোমায় নিয়ে কেন ওরা এত ভাবে বলো? আরে ওদের কাছে কোনো কাজ নেই, তাই আমাকে নিয়ে ভাবতে হয়। তাই ওদেরকে দাড়ি কামাতে হয়, তাই ওদেরকে গিয়ে লুচি ভাজতে হয়, তাই ওদেরকে ঘুটে দিতে হয়, তাই রুটি বেলতে হয়। আমাদের অনেক কাজ আছে, মানুষদেরকে নিয়ে অনেক কাজ আছে, মানুষের সঙ্গে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। তুমি যে রাস্তা দিয়ে হাঁটছো দেখছো পেপার ব্লক হওয়ার জন্য রাস্তাটা তৈরি হচ্ছে। মানুষ যা চায় আমরা সেটা চেষ্টা করি। আর কোনো বিরোধী এসে যদি আমার মুখের সামনে এসে হয়তো বিরোধিতা করাবো বলি কোনো সমস্যার কথা বলছে, আমি কিন্তু তাকেও হাত জোর করে বলি তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, যদি সত্যি তোমার সমস্যা থাকে। যদি তোমার সত্যি সমস্যা থাকে, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার ভোট তুমি যাকে দেওয়ার তুমি তাকে দাও, তুমি যার সঙ্গে দল করার তুমি তার সঙ্গে করো, আমি তোমার সাথে আছি। আমরা কথা শেষ করব, তবে রাজদা এই যে গরমটা, এটা অত্যাধিক গরম, এই গরমে নিজেকে কি করে ফিট রাখছো আর ডায়েটে কি কি রাখছো? তোমাদের গরম বলে আমার মনেই হচ্ছে না কোনটা গরম কোনটা শীত। এখন লেচক্কার মতো সব উড়িয়ে দিচ্ছে। এখন অ্যাকচুয়ালি একটা মোমেন্টামের মধ্যে চলছে। যদি আমি মনে করি গরম লাগছে, যেটা বললাম, যদি কাজ করতে করতে ক্লান্তি লাগে তাহলে আমি আরো ক্লান্ত হয়ে পড়বো। যদি আমি কাজ করতে গিয়ে মনে হয় যে আমার গরম লাগছে, তাহলে আমি আর বেরোতে পারবো না। আমার মনে হচ্ছে আমাকে এই কাজটা করতে হবে, এটা শেষ করতে হবে। কারণ আমরা শুটিং এর লোক, আমরা শুটিং এ 45 ডিগ্রি 42 ডিগ্রি টেম্পারেচারে 1000 লোককে নিয়ে কাজ করি এবং 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করি, সকাল থেকে রাত্রি অব্দি কাজ করে। তো অতএব আমরা যে প্রফেশন থেকে এসেছি, দেখতে লাগে ওরকম গ্ল্যামার ওয়ার্ল্ড, কিন্তু ওখানে গ্ল্যামার পেতে গেলে সব থেকে বেশি পরিশ্রম করতে হয়। তাই আমার এখানে কোনো অসুবিধা হয় না। আর খাওয়া দাওয়া কি কি রাখছো? নর্মাল যা খাবার খাই, দিনে 2 বার খাই, একবার দুপুরবেলা একবার রাত্রিবেলা খাবার খাই। নর্মাল মাছ ভাত, বাঙালি তো মাছ ভাত খেতে ভালোবাসি। ভাত তুমি ডেইলি খাও? দুপুরবেলা খাই, রাত্রিবেলা খাই। আর এই নিয়ে এত ফিট রয়েছো এবং এতটা যে হাঁটলে, যেটা ওর দেখলাম, জন্যই তো ফিট। মানে সেটা ভাতের উপর দিয়ে, মনের উপর দিয়ে। কেউ গিয়ে মোমো খাচ্ছিল চাটনি দিয়ে, আমরা দেখলাম, এবং মোমো খেয়ে বলছে ফিট থাকা যায়। কে বলছে? কিন্তু রাজ চক্রবর্তী বলছে যে ভাত খেয়ে ফিট থাকা যায় না। তুমি যে কোনো কিছু খেয়ে ফিট থাকতে পারো, কিন্তু আমি মশলাদার ফুড খাই না। কিন্তু ফিট থাকার জন্য তোমাকে এক্সারসাইজ করতে হবে, তোমাকে তোমার নিজের শরীরকে কোথাও একটা বার্ন করতে হবে, রাইট? তো আমরা চেষ্টা করি, আমাদের এই হ্যাবিটটা রয়েছে। আর তুমি তো একেবারে ইয়ালিনী এবং ইউহানের জন্য পাগল, এই জলটা দে না, এবং সব সময় ওদের কথা বলতে থাকো। এই সময়গুলো তো বাবাকে পাচ্ছে না, এই সময়গুলো কি ভিডিও কলে সমস্ত ঝগড়া হচ্ছে? সব সময় ভিডিও কলে থাকি, সব সময় ভিডিও কলে কথা হয় তাদের সঙ্গে। এই এক্ষুনি গাড়িতে উঠে ভিডিও করবো। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যেটা আমাদের সবথেকে বেশি এনার্জি দেয়, রাস্তা দেখলে কত বাচ্চা, আর সব ইউহানের সাইজে, মানে 5 থেকে 6 বছর, আর এক একটা করে কোলে রয়েছে যে কোনো ইয়ালিনী সাইজে। তো আমার মনে হয় যে মানে ওইগুলো দেখে তো আমি আরো পাগল হয়ে যাই আর কি। আর সবার অ্যাপ্রোচ, সবাই ইউহানকে চেনে, সবাই ইয়ালিনীকে চেনে, সবাই আমার বউকে চেনে, সবাই মনে হয় আমাকে চেনে, মনে হয় যে আমি তার বাড়ির ছেলে। তো আমার কখনো মনে হয় না যে আমি কোথায় আছি, কত দূরে আছি। অবভিয়াসলি ফ্যামিলি ইম্পর্টেন্ট তাদের জন্য, তারা আমাকে মিস করে, আমি তাদেরকে মিস করি। কিন্তু আমি এখানকার বাচ্চা বা এখানকার ফ্যামিলি, তারা আমাকে এমন একটা ফ্যামিলি ফিল করায় যে আমাকে মনে হয় না যে আমি একটা ফ্যামিলি থেকে দূরে আছি। আর যদি জিতে যাও এবারে, কি কি কমিটমেন্ট থাকবে ব্যারাকপুরের লোকের জন্য? যদি জিতে যাই না, জিতে যাওয়ার পরে ঠিক আছে, জিতবে। হ্যাঁ, যদি বলে কোনো শব্দ নেই আমার জীবনে। আমি মনে করি লাইফে দুটো সংখ্যা আমি বিশ্বাস করি, নাই 0 নাই 100, মাঝামাঝি বলে কিছু হয় না। তো আমার সংখ্যাতে অবভিয়াসলি জেতার পরে যে 5 বছরে কাজ করেছি, প্রচুর কাজ হয়েছে রাস্তাঘাট। একটা বড় 5টা ইম্পর্টেন্ট কাজ আছে আমার জীবনে, যেটা আমি করতে চাই মানে এই 5 বছরের মধ্যে। ফার্স্ট কাজ হচ্ছে, আমাদের ব্যারাকপুরে একটা ওয়াটার লগিং এর সমস্যা আছে। বৃষ্টি হলে, বর্ষা হলে খুবই জল জমে যায়, কারণ কল্যাণী এক্সপ্রেস নিচু হয়েছে এবং দুপাশে ড্রেন হওয়াতে শহরটা নিচু হয়ে গেছে। একটা মাস্টার প্ল্যান করে আমাদেরকে
এই জল নিকাশি ব্যবস্থা তৈরি করতে হবে। সেখানে কিন্তু ওই একটা দুটো ড্রেন বা একটা ড্রেনের প্রবলেম সলভ করলে হবে না, ওভারঅল শহরটাকে ড্রেনেজ সিস্টেম ঠিক করতে হবে। ঠিক আছে, এটা একটা বড় সমস্যা। দুই, আমাদের এখানে একটা ডাম্পিং গ্রাউন্ড আছে, মানে ব্যারাকপুর এবং টিটাগড় শহরের ডাম্পিং গ্রাউন্ড, এই শহরের পুরো আবর্জনা যেটা আছে সেটা পুরো ওই ডাম্পিং গ্রাউন্ডে যায়। ফলে ওই এরিয়া সংলগ্ন যে ওয়ার্ডগুলো আছে তাদের খুব প্রবলেম হয় এবং এয়ার পলিউশন হয়। সেখানে লিথিয়াম গ্যাস বলে একটা গ্যাস হয়, সেখান থেকে গ্যাস থেকে আগুন জ্বলে এবং সেই তার জন্য শহরটার একটা পলিউশন প্রবলেম হয় এবং আশেপাশে যারা থাকে তাদেরও খুব সমস্যা হয়। আমি 2021-এ সেই সমস্যাটার সমাধান শুরু করেছিলাম, মালগুলো যাতে দূরে কোথাও একটা পাঠাতে পারি, সেটা হয়েছে কিন্তু পুরোপুরি শেষ হয়নি। এটাকে কোনো নতুন টেকনোলজিতে এমন করতে হবে যে জিনিসগুলো যাওয়ার সঙ্গে সঙ্গে প্রসেস হয়ে এটা বাইরে চলে যাবে। তো সেইটা একটা বড় কাজ, খুব দরকার। এটা লং টার্ম কাজ, মানে এই কাজটা করলে এখানকার অনেক সুবিধে হবে, কারণ অনেক বাচ্চা বয়স্ক লোকজন এখানে থাকে। থার্ড কাজ হচ্ছে, এখানে আমাদের একটা স্টেডিয়াম আছে, ব্যারাকপুর স্টেডিয়াম। সেটা খুব সুন্দর একটা মাঠ আছে যেখানে ফুটবল খেলা হয়। আমি এইটা একটা স্পোর্টস একাডেমি করতে চাই, যেখানে এখানকার এই অঞ্চলের বাচ্চারা ইনডোর গেম, আউটডোর গেম, নানা রকম স্পোর্টস ফেসিলিটি পাবে, ট্রেনার থাকবে, ট্রেনিং হবে, যাতে কলকাতায় গিয়ে ট্রেনিং করতে না হয়। তো এইটা করার খুব ইচ্ছা আছে, স্পোর্টস একাডেমি, রাইট? এটা 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে যে 4 নম্বর কাজ হচ্ছে কি, 4 নম্বর কাজ হচ্ছে কটা বললাম? একটা চারটে ড্রেনের বললে। বললাম, একটা বললাম, 4টে বলে দিচ্ছি না? একটা হচ্ছে এটা বললাম, একটা। আচ্ছা, 5 নম্বর কাজ খুবই ইম্পর্টেন্ট। এই টিটাগড় অ্যাকচুয়ালি জুট মিল এরিয়া ওরিয়েন্টেড। এখানকার মিলগুলো, জুট মিলগুলো এখন আস্তে আস্তে খুবই খারাপ সিচুয়েশনের দিকে যাচ্ছে। বছরে 3 থেকে 4 মাস জুটের জন্য বন্ধ থাকে এবং বাড়ির লোকজন, মহিলা, বাচ্চারা খুব কষ্ট, মানে তাদের খুব সমস্যা হয়। যারা এই জুট মিলগুলোতে কাজ করে তারা জানে তারা কি করে সার্ভাইভ করে আর কি। সো আমি নিজের চোখে দেখেছি, এবং জুট মিলগুলো সত্যি সত্যি জুটের সমস্যার জন্য বা সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসির জন্য এই জুট মিলগুলোর অবস্থা আরো খারাপের দিকে যাবে আগামী দিনে। সো আমার মনে হয় যে এখানে আমাদের সবাইকে, সেটা আমার একার কাজ হবে না, অনেককে নিয়ে এইখানে একটা প্যারালাল কোনো কর্মসংস্থান করতে হবে। যে জুট ইন্ডাস্ট্রি যদি নাও চলে, না যদি বন্ধ হয়ে যায় বা কোনো কারণে যদি অফ হয়, তাহলে যেন সেই মানুষগুলোর জন্য একটা অন্য প্যারালাল রুটি রুজির ব্যবস্থা থাকে। ধরো অনেক মিলগুলোতে অনেক জায়গা আছে, আমি চাই যে সেই মিলগুলো ধরো একটা প্রসেস করে যদি সেখানে আরো কোনো ইন্ডাস্ট্রি, কোনো রকম কাজকর্মের ব্যবস্থান হয়, তাহলে আমার এই টিটাগড় থেকে 20 জন, 50 জন, 100 জন করে যদি কাজে লাগাতে পারে, তাদের একটা কর্মসংস্থান হবে। ঠিক আছে, এটা আমি প্ল্যান করেছি, সবার সঙ্গে কথা বলে এটা করবোই আর কি। এবং কেন, যখন মিলগুলো বন্ধ হয়ে যায়, আমি অনেককে দেখেছি টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, কেউ আইসক্রিম বিক্রি করছে। আহ, তার থেকে বরঞ্চ আমি দেখলাম মিলে কাজ করে এরা হয়তো মাসে 6,000, 7,000 টাকা রোজগার করে। যদি আজকের দিনে দাঁড়িয়ে 6,000, 5,000 টাকা কিছু হয় না, সেখানে দাঁড়িয়ে যদি আমরা একটা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি যেখানে 10, 12 হাজার, 15,000 টাকা রোজগার করবে, তাহলে এখানকার মানুষজন অনেক বেশি বেটার জীবনযাপন করবে, বা একটা তাদের বাড়ির বাচ্চারা একটা বেটার ফিউচার পাবে আর কি। এটা একটা 5 নম্বর ইয়ে। তার সঙ্গে আর একটা আছে অ্যাডিশন। 6 নম্বরটা হচ্ছে যে এখন 2026 সাল, সবার হাতে মোবাইল, ভীষণ ডেটা ওরিয়েন্টেড। সবার কাছে ডেটা এফোর্ড করার মতো পয়সা নেই, 200-300 টাকা খরচা করে ডেটা নেয়, 2-3 দিনে শেষ হয়ে যায়, আবার অনেকে পড়াশুনো করে, এবং এরপরে কিন্তু ডেটা বেশি হবে জীবনটা। তো আমার ইচ্ছা আছে দুটো শহরকে ওয়াইফাই ফ্রি সিটি করা। মানে ধরো অনেকের বাড়িতে ওয়াইফাই আছে কিন্তু অনেক গরিব মানুষের বাড়িতে ওয়াইফাই নেই। ধরো আমি বাস স্ট্যান্ডে বা কোথাও একটা জায়গায় ধরো কোনো এরকম স্পট বানিয়ে ওয়াইফাই জোন করে দেবো, যেখানে মানুষ গেলে ওয়াইফাইটা ফ্রি পাবে। বা ওয়াইফাইটা হয়তো এমন এমন জায়গায় লাগাতে চাইবো যেখানে হয়তো একটু অভাবী মানুষ থাকে, যার বাড়ি বাড়িতে ওয়াইফাইটা ফ্রিতে পেয়ে যাবে। সেরকম একটা সিটি প্ল্যান আছে। তো এই ধরনের পরিকল্পনা প্রচুর রয়েছে। তুমি বললে এগুলো জিতে যাওয়ার পর আমি করব, এইগুলো পরে করবো, জিতে যাওয়ার না, জিতে তো যাবোই। হ্যাঁ। এর আমার আগামী 5 বছরের পরিকল্পনা। হ্যাঁ, আর এই মুহূর্তে আমরা দেখেছি যে যারা প্রার্থী রয়েছে তারা ইনস্ট্যান্ট বলছে ড্রেন ঠিক করে দে, লাইট লাগিয়ে দে, সেটা বিরোধী দল হোক বা শাসক দল থেকে হচ্ছে। হ্যাঁ, লাইট লাগিয়ে দে, যে জায়গায় লাইট নেই বা যে জায়গায় ড্রেনটা বন্ধ, সেগুলো ইনস্ট্যান্ট হচ্ছে। তুমিও কি ইনস্ট্যান্ট গুলো করছো? আমাদের অ্যাকচুয়ালি ইলেকশন ক্যাম্পেইনের আগে আমরা এর আগে আরেকবার পাড়া সমাধান বা আমরা কি বলবো, এটা নাগরিক সভা বা জনতা দরবার করছি, যেখানে মানুষের কোনো সমস্যা থাকলে সেগুলো সলভ করছি। খুব ছোট ছোট লাইট যখন তখন কেটে যেতে পারে, যখনই লাইট কেটে যায় আমাদের কাছে খবর আসলে সমস্যায় লাইট লাগিয়ে দেওয়া হয়। ড্রেনের কোনো সমস্যা হয়েছে, যদি সমস্যা আছে সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়। আমাদের এখানে মিউনিসিপ্যালিটি খুব ভালো কাজ করে, যে কোনো সমস্যায় মানুষের পাশে থাকে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমরা ইনস্ট্যান্ট করে দিই। এটা করতেই হবে, এটা নর্মাল সার্ভিস, এটা সবাই করে, এটা করা উচিত। যদি কেউ এটাকে ইগনোর করে তার থেকে মানে ক্রাইম আর কিছু হতে পারে না। আর শেষ প্রশ্ন করব, যেখানে তোমাকে বিরোধী দল থেকে বলেছে
যদি রাজ চক্রবর্তী হেরে যায় তাহলে বাড়িতে ডেকে তাকে আমি খাসির মাংস ভাত খাওয়াবো। এবং কেন, আমি যদি জিতে যাই তাহলেও যেন খাওয়ায় আমাকে, আমি আমি খেতে খুব ভালোবাসি। বিরোধী দল বা বিরোধী দলের প্রার্থীদের কাজ শুধু মানে যে প্রার্থী সে আমি কোথায় যাচ্ছি কি করছি সেইগুলোতে নজর রাখছে। ওর রাদার বেশি এখন, আর ইলেকশন সামনে আছে, ওর অনেক বেশি মানুষের উপর নজর রাখা উচিত যে মানুষ ওকে নিয়ে কি ভাবছে। আমাকে নিয়ে ভেবে লাভ আছে? ওর সামনে ইলেকশন, ভোট তো ওকেই করতে হবে। আমি তো গোল করে বেরিয়ে যাব, ও কোথায় পড়ে থাকবে, কোথায় জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে সেই দিকেও নজরে। আমার মনে হয় যে ও হেরে গেলেও আমাকে নিশ্চয়ই, আমি ওর বাড়ি গিয়ে খেয়ে আসবো। ও হেরে যাওয়ার পরেও আমি ওর বাড়িতে গিয়ে খেয়ে আসবো। আমার বিশ্বাস আমরা কোনো ব্যক্তিগত শত্রু নয়, আমরা রাজনৈতিকভাবে আমাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু ব্যক্তি হিসেবে কেউ আমার শত্রু নয়, বা আমি কাউকে শত্রু বলে মনে করি। আজকের আড্ডা এখানে শেষ করবো। কেমন লাগলো আজকের আড্ডা অবশ্যই জানাবেন। চোখ থাকবে পরবর্তী সময় অবশ্যই সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট